আজকে তোমাদের শোনাবো এমন একটা ঘটনা যেটা শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবে না। একটা পুরনো পুতুল যেটাকে ঘিরে আজও অদ্ভুত সব ঘটনা ঘটে বলে দাবি করে অনেকে। লোকজন বলে রাত হলে পুতুলটার চোখ নাকি নিজে নিজে নড়ে। কেউ বলে ওটার সামনে দাঁড়ালে মনে হয় কেউ তাকিয়ে আছে। আবার কেউ বলে যে এই পুতুলটাকে বাড়িতে নিয়ে যায় তার জীবনে অস্বাভাবিক কিছু শুরু হয়। এইসব গল্পকে গুজব বলে উড়িয়ে দেওয়া সহজ, কিন্তু আজ যে ঘটনাটা তোমাদের বলবো সেটা ঘটেছিল সৈকতের সঙ্গে। আর সেই ঘটনার পরে ছেলেটা আর আগের মতো ছিল না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সৈকত কলকাতার একটা ছোট প্রোডাকশন হাউসে কাজ করত। বয়স মাত্র ২৬। ক্যামেরা আর পুরনো জিনিস নিয়ে ওর আলাদা আগ্রহ ছিল, বিশেষ করে অ্যান্টিক জিনিস। পুরনো ঘড়ি, রেডিও, ছবি, খেলনা এসব দেখলেই ওর কেমন যেন ভালো লাগত। তাই ছুটির দিনে মাঝে মাঝেই পুরনো জিনিসের বাজারে ঘুরতে যেত। এক রবিবার বিকেলে সে চান্দনী চক এলাকার এক পুরনো দোকানে গিয়েছিল। বৃষ্টি পড়ছিল সেদিন। রাস্তা ভিজে, চারপাশে কাদা আর ভ্যাপাসা গরম। বাজারের ভেতরে পুরনো কাঠের গন্ধ আর স্যাঁতাস্যাঁতে পরিবেশ। সৈকত একটা দোকান থেকে আরেকটা দোকান ঘুরছিল। হঠাৎ একটা ছোট দোকানের সামনে এসে থামল। দোকানটা অন্যগুলোর থেকে আলাদা। ভেতরে খুব কম আলো, দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, কাঠের আলমারিতে সাজানো অনেক অদ্ভুত জিনিস। আর এক কোণায় বসেছিল এক বৃদ্ধ লোক। লোকটা মাথা নিচু করে কি যেন লিখছিল। সৈকত ভেতরে ঢুকতেই বৃদ্ধ মুখ তুলে তাকাল। তার চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। কি চায়? সৈকত হেসে বলল, এমনই দেখছি। সে ধীরে ধীরে দোকানের ভেতর ঘুরতে লাগল। একসময় তার চোখ একটা পুরনো কাঠের বাক্সে গিয়ে আটকাল। বাক্সটার ওপর ধুলো জমেছিল, কিন্তু বাক্সটার ডিজাইন অদ্ভুত সুন্দর। কালো কাঠের ওপর সোনালি নকশা করা। সৈকত বাক্সটা খুলতেই তার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ভেতরে একটা পুতুল শুয়ে আছে, ছোট মেয়ের মতো দেখতে। সাদা ফ্রক পরা, কালো চুল আর অস্বাভাবিক বড় বড় চোখ। মনে হচ্ছিল পুতুলটা তাকিয়ে আছে। সৈকত কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, এটা কত? বৃদ্ধ লোকটা সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে কিছুক্ষণ পুতুলটার দিকে তাকিয়ে থাকল। তারপর নিচু গলায় বলল, এটা বিক্রির জন্য না। সৈকত হেসে বলল, সবকিছুই তো বিক্রির জন্য। লোকটা এবার ধীরে ধীরে মাথা নাড়ল। এটা বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না। সৈকত মজা করে বলল, ভূতের পুতুল নাকি? লোকটা হাসল না। সে শুধু বলল, যে এটা নিয়ে গেছিল সে আর ফেরত দিতে আসেনি। বাইরে তখন বজ্রপাত হল। এক মুহূর্তের জন্য দোকানের আলো কেঁপে উঠল। সৈকত এবার একটু অস্বস্তি অনুভব করেন, কিন্তু তবুও পুতুলটার ওপর থেকে চোখ সরাতে পারছিল না। কেন যেন মনে হচ্ছিল ওটা তাকে ডাকছে। শেষ পর্যন্ত অনেক জোরাজুরির পরে বৃদ্ধ রাজি হল। তবে একটা শর্ত দিন, রাতে একে একা রেখে দিও না। সৈকত হেসে ফেল। মানে, যদি মাঝরাতে কারো হাঁটার শব্দ শুনতে পাও। লোকটা থেমে গেল। তারপর খুব ধীরে বলল, তাহলে দরজা খুলবে না। সৈকত পুতুলটা নিয়ে বেরিয়ে এলো। বাইরে বৃষ্টি তখন আরো বেড়েছে। ট্যাক্সিতে ওঠার পরও তার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সে কয়েকবার বাক্সটা খুলে পুতুলটার দিকে তাকাল। প্রতিবারই মনে হচ্ছিল পুতুলটার চোখের দৃষ্টি বদলে যাচ্ছে, কিন্তু সেই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। রাতে বাড়ি ফিরে সে পুতুলটাকে নিজের ঘরের টেবিলের ওপর রাখল। ছোট 2 রুমের ফ্ল্যাট, সে একাই থাকত। ঘরের একদিকে কম্পিউটার, আরেকদিকে বুকশেলফ। টেবিলের ওপর পুতুলটা রাখতেই পুরো ঘরটা
কেমন যেন অন্যরকম লাগলো। মনে হচ্ছিল কেউ বসে আছে। সৈকত নিজেই হেসে ফেলল। আমি এসব কি ভাবছি? সে রাতের খাবার খেয়ে ল্যাপটপে কাজ করতে বসে গেল, কিন্তু কাজের মাঝে মাঝেই তার চোখ পুতুলটার দিকে চলে যাচ্ছিল। পুতুলটার ঠোঁটে অদ্ভুত একটা হাসি ছিল, যেটা আগে খেয়াল করেনি। রাত প্রায় 1টা নাগাদ সে ঘুমাতে গেল। ঘরের লাইট নিভিয়ে শুয়ে পড়ল। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর তার ঘুমও এসে গেল, কিন্তু মাঝরাতে হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। টুপ টুপ টুপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। সে চোখ খুলে অন্ধকারে তাকাল। ঘর পুরো অন্ধকার, শুধু জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে। সে উঠে বসল। শব্দটা আবার হলো, টুপ টুপ। এইবার মনে হলো শব্দটা ঘরের ভেতরেই আসছে। তার বুকের ভেতর ধক ধক শুরু হলো। সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকাল, আর তারপর তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। পুতুলটা টেবিলের ওপর নেই। সৈকত 1 সেকেন্ড স্থির হয়ে বসে রইল। তারপর দ্রুত লাইট জ্বালাল। ঘর ফাঁকা। পুতুলটা সত্যিই নেই। তার গলা শুকিয়ে গেল। অসম্ভব। সে পুরো ঘর খুঁজতে শুরু করল। বিছানার নিচে, আলমারির পাশে, কোথাও নেই। ঠিক তখন রান্নাঘরের দিক থেকে খুব আস্তে একটা শব্দ এলো। খিলখিল হাসি। সৈকতের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোল। লাইট বন্ধ। অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। সে কাপা হাতে সুইচ অন করল। লাইট জ্বলে উঠতেই সে জমে গেল। রান্নাঘরের মেঝেতে পুতুলটা বসে আছে, একদম মাঝখানে। তার মাথা একটু গাঁত করা, আর মনে হচ্ছিল সে হাসছে। সৈকত কয়েক সেকেন্ড নড়তে পারল না। তারপর নিজেকে বুঝাল, হয়তো আমি নিজেই এখানে রেখেছিলাম। কিন্তু সে জানত সে এটা করেনি। সে দ্রুত পুতুলটাকে তুলে আবার বাক্সে ভরে দিলে। এইবার বাক্সটা বন্ধ করে আলমারির ভেতর রেখে দিলে। তারপর দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ল। কিন্তু সেই রাত আর ঘুম হল না। পরের দিন সকালে সে নিজেই নিজের ওপর হাসছিল। একটা পুতুল নিয়ে আমি ভয় পাচ্ছি। সে অফিসে চলে গেল, কিন্তু সারা দিন তার মাথায় আগের রাতের ঘটনাটা ঘুরছিল। রাতে বাড়ি ফিরে দরজা খুলতেই সে থেমে গেল। ঘরের বাতাস কেমন যেন ঠান্ডা, আর আলমারির দরজা অল্প খোলা। তার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে আলমারির কাছে গেল। ভেতরে বাক্সটা খোলা, কিন্তু পুতুলটা নেই। ঠিক তখন পেছন থেকে একটা মেয়ের গলা শোনা গেল, খুব আস্তে, আমাকে একা রেখে যেও না। সৈকত ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু তার ঘরের টেবিলের ওপর আবার সেই পুতুলটা বসে আছে। এইবার তার চোখ দুটো যেন আরো কালো লাগছিল। সৈকত পিছিয়ে গেল। তার শরীর কাঁপছিল। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে রাহুলকে কল করল। রাহুল তার কলেজের বন্ধু, সবসময় মজা করে। ভূত টুত একদম বিশ্বাস করে না। সব শুনে সে হেসে বলল, তুই অতিরিক্ত হরর সিনেমা দেখছিস। সৈকত বলল, আমি সিরিয়াস। ঠিক আছে, আজ রাতে আমি আসছি। রাহুল রাত 10টার দিকে সৈকতের বাড়িতে এল। পুতুলটা দেখে সে হেসেই ফেলল। এই তার জন্য এত ভয়? সৈকত কিছু বলল না। রাহুল পুতুলটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগল। হঠাৎ সে থেমে গেল। 1 মিনিট, কি এইটার চোখ কি আগে এরকম ছিল? সৈকত কাঁপা গলায় বলল, মানে? রাহুল ধীরে ধীরে বলল, মনে হচ্ছে এটা তাকিয়ে আছে। ঠিক তখন ঘরের লাইট হঠাৎ নিভে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকার। তে ফি খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ঘরের লাইট নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল।
বাইরে তখন ঝড় শুরু হয়েছে। জানালায় বৃষ্টির শব্দ পড়ছে টুপটাপ করে, আর সেই অন্ধকারের মধ্যে ভেসে আসছে ছোট্ট একটা মেয়ের খিলখিল হাসি। সৈকতের বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল। রাহুল প্রথমে হেসে উড়িয়ে দিতে গিয়েও থেমে গেল, কারণ হাসিটা ঘরের একদম ভেতর থেকে আসছিল, ঠিক তাদের কাছ থেকে। কে আছে? রাহুল জোরে বলো। কোনো উত্তর এল না, শুধু আবার সেই হাসি। এইবার একটু দূরে, মনে হলো রান্নাঘরের দিক থেকে। সৈকত কাপা গলায় বলো, বলেছিলাম না। রাহুল এবার আর মজা করেছিল না। সে ফোনের টর্চ অন করল। আলো জ্বলতেই দেখা গেল টেবিলের ওপর পুতুলটা নেই। দুজনেই একসাথে থেমে গেল। কয়েক সেকেন্ড কেউ কথা বলতে পারল না। তারপর রাহুল আস্তে করে বলো, তুই এটা সরিয়েছিস? আড়ল না। টর্চের আলো ধীরে ধীরে ঘরের ভেতর ঘুরছিল। বিছানা, চেয়ার, দেওয়াল সব স্বাভাবিক, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি পুরো ঘরে ছড়িয়েছিল। মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে, দেখছে। হঠাৎ রান্নাঘর থেকে ধূপ করে শব্দ এল, তারপর থালা বাসন পড়ে যাওয়ার আওয়াজ। রাহুল সাহস দেখানোর চেষ্টা করে বলল, চল দেখি। দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোল। টর্চের আলো কাঁপছিল। রান্নাঘরের সামনে এসে সৈকত থেমে গেল। মেঝেতে জল ছড়িয়ে আছে, আর তার মাঝখানে পুতুলটা দাঁড়িয়ে। বসে না, দাঁড়িয়ে, তার মাথা নিচু, চুল মুখের ওপর পড়ে আছে। সৈকতের হাত থেকে প্রায় ফোন পড়ে যাচ্ছিল। রাহুলও পিছিয়ে গেল। এটা এটা কিভাবে সম্ভব? ঠিক তখন পুতুলটার মাথা খুব ধীরে এক পাশে কাত হয়ে গেল। খাট! মা শব্দটা শুনেই দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর পুতুলটার মুখ থেকে ছোট্ট গলায় শব্দ বেরোল, আমাকে ফেরত দাও। সৈকত চিৎকার করে পিছিয়ে গেল। রাহুল টর্চ ফেলে দিল। অন্ধকার। তারপর খুব দ্রুত ছোট ছোট পায়ের শব্দ। টুপ টুপ টুপ। মনে হচ্ছিল কেউ দৌড়ে ঘরের ভেতর ঘুরছে। সৈকত কাঁপতে কাঁপতে দেয়ালে হাতুড়ে, সুইচ অন করো। লাইট জ্বলে উঠতেই সব শান্ত। পুতুলটা আবার মেঝেতে পড়ে আছে, নড়ছে না। রাহুল হাঁপাতে হাঁপাতে বলো, এটা বাড়িতে রাখা যাবে না। সৈকত সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। এখনই ফেলে দেব। সে দ্রুত পুতুলটাকে বাক্সে ভরে দিল। তারপর দুজন নিচে নেমে রাস্তায় বেরিয়ে গেল। রাত তখন প্রায় 2:30। বৃষ্টি একটু কমেছে। রাস্তা প্রায় ফাঁকা। সৈকত কাচের একটা ডাস্টবিন, এই বাক্সটা ছুঁড়ে ফেলল। রাহুল বলল, চল এবার বাড়ি যাই। দুজন ফিরে এলো। সেই রাতে আর কোনো শব্দ হয়নি। সকাল হলে সৈকত একটু স্বস্তি পেল। মনে হচ্ছিল সব শেষ। কিন্তু বিকেলে অফিস থেকে ফিরে দরজা খুলতেই তার বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। ঘরের মাঝখানে টেবিলের ওপর সেই বাক্সটা রাখা। ধীরে ধীরে তার হাত কাঁপতে শুরু করল। বাক্সটার ঢাকনা অল্প খোলা। ভেতর থেকে পুতুলটার চোখ দেখা যাচ্ছিল। সৈকত পিছিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ঠিক তখন ফোন বেজে উঠল। রাহুল। সৈকত ফোন ধরতেই ওপাশ থেকে কাঁপা গলা শোনা গেল, ওটা আবার এসেছে। সৈকত চুপ করে রইল। রাহুল আস্তে করে বলল, কাল রাতে বাড়ি ফেরার পর থেকে আমার ঘরেও অদ্ভুত শব্দ হচ্ছে। কি শব্দ? একটা বাচ্চা মেয়ের হাসি। দুজনেই কয়েক সেকেন্ড চুপ। তারপর রাহুল বলল, এখনই বেরিয়ে আসো। বাক্সটা থেকে বাঁচতে হবে। ওটা কথা থেকে এসেছে, সেটা জানতে হবে। সেই সন্ধ্যায় তারা আবার সেই পুরনো দোকানে গেল। কিন্তু দোকানটা বন্ধ। চারপাশ অন্ধকার। পাশের দোকানের এক লোক বলল, ওই বুড়ো তো অনেক দিন আগেই মারা গেছে। সৈকত অবাক হয়ে বলল,
কি? হ্যাঁ, বছরখানেক হবে। সৈকত আর রাহুল একে অপরের দিকে তাকাল। তাহলে যেদিন তারা এসেছিল? হঠাৎ রাহুল নিচু গলায় বলল, চল এখান থেকে। কিন্তু সৈকত থামল না। সে দোকানের শাটারের নিচে হাত ঢুকিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করল। ভেতরে অন্ধকার, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য সে যেন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। দুইটা সাদা চোখ। সৈকত হঠাৎ পিছিয়ে এলো। তার বুক ধরফর করছিল। ঠিক তখন পাশের বৃদ্ধ দোকানদার বলল, ওই পুতুলটার কথা জানতে চাইছি। দুজন তার দিকে তাকাল। লোকটা ধীরে ধীরে বলল, ওটা একটা ছোট মেয়ের ছিল। কোন মেয়ে? নাম ছিল অনন্যা। লোকটা নিচু গলায় বলতে শুরু করো, অনেক বছর আগে উত্তর কলকাতার একটা পুরনো বাড়িতে থাকত অনন্যা নামে 7 বছরের একটা মেয়ে। খুব শান্ত স্বভাবের। সারাদিন ওই পুতুলটা নিয়ে খেলত। পুতুলটার নামও দিয়েছিল মীরা। কিন্তু এক রাতে বাড়িতে আগুন লাগে। সবাই বেরিয়ে আসতে পারল, অনন্যা বেরোতে পারেনি। তার দেহ পরে ঘরের ভেতর পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুনে সব পুড়ে গেল, পুতুলটার কিছু হয়নি। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। যে এই পুতুলটাকে বাড়িতে নিয়ে গেছে সে অস্বাভাবিক জিনিস দেখতে শুরু করেছে। কেউ পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ। সৈকতের গলা শুকিয়ে গেল। এটা থেকে মুক্তি পাওয়ার উপায়? বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তখন বলল, পুতুলটা ফেরত দিতে হবে। কোথায়? যেখানে সব শুরু হয়েছিল। সেই রাতেই সৈকত আর রাহুল ঠিক করো তারা অনন্যাদের পুরনো বাড়িতে যাবে। পুরনো বাড়িটা এখন পরিত্যক্ত। উত্তর কলকাতার এক সরু গলির ভেতর। চারপাশে পুরনো বাড়ি, ভাঙা জানালা, আধো ভেজা দেওয়াল। রাত তখন 11:30। দুজন বাড়িটার সামনে দাঁড়িয়েছিল। বাড়িটার দিকে তাকিয়েই সৈকতের বুক কেঁপে উঠল। ওপরে একটা জানালায় মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। রাহুল আস্তে করে বলল, চল তাড়াতাড়ি সম্পন্ন করি। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে পচা গন্ধ, চারদিকে ধুলো, দেওয়ালে আগুনে পড়া দাগ এখনো রয়েছে। হঠাৎ ওপর থেকে টুপ টুপ শব্দ এল। মনে হলো কেউ হাঁটছে। সৈকত বাক্সটা শক্ত করে ধরে সিনির দিকে তাকাল। ওপরে যেতে হবে। ধীরে ধীরে তারা ওপরতলায় উঠল। করিডোরের শেষে একটা ঘরের দরজা আধো খোলা। সেখান থেকেই ঠান্ডা বাতাস আসছে। রাহুল দরজাটা ঠেলল। ঘরের ভেতর ঢুকতেই দুজন থেমে গেল। ঘরটা অন্য সব ঘরের থেকে আলাদা। এখানে ধুলো কম। মনে হচ্ছিল কেউ এখনো আছে। এক কোনায় ছোট্ট একটা পোড়া খাট, আর দেওয়ালে শিশুদের আঁকা ছবি। সৈকতের বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব হল। সে ধীরে ধীরে বাক্সটা মেঝেতে রাখল। ঠিক তখন পিছন থেকে ছোট্ট একটা গলা ভেসে এলো, মীরা। দুজন ঘুরে দাঁড়াল। ঘরের দরজার সামনে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে। সাদা পোশাক, মুখে পোড়া দাগ, আর হাতে একটা পুরনো টেডি বিয়ার। সৈকতের গলা শুকিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে বলল, ওকে রেখে যাও। তার চোখে অদ্ভুত দুঃখ ছিল। সৈকত কাপা গলায় বলল, তুমি অনন্যা? মেয়েটা কিছু বলল না। সে শুধু পুতুলটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাক্সটার সামনে এসে দাঁড়াল। পুতুলটাকে কোলে তুলে নিল। সেই মুহূর্তে পুরো ঘরের বাতাস বদলে গেল। যে ঠান্ডা অনুভূতিটা এতক্ষণ ছিল সেটা ধীরে ধীরে কমে যেতে লাগল। অনন্যা পুতুলটাকে জড়িয়ে ধরে খুব আস্তে হাসল। তারপর সৈকতের দিকে তাকাল। এই প্রথম তার চোখে ভয় ছিল না, শুধু কষ্ট। সে ধীরে ধীরে বলল, আমি একা ছিলাম। সৈকতের বুকে হঠাৎ ভারী হয়ে গেল।
ছোট্ট একটা মেয়ে যে আগুনের মধ্যে একা মারা গিয়েছিল আর নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে ছেড়ে যেতে পারেনি। অনন্যা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। তার শরীর কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে সে আবার বলল, ধন্যবাদ। তারপর সে আর পুতুলটা দুজনেই অন্ধকারে মিলিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সৈকতের আর রাহুল কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে বুঝতে পারল সব শেষ। সেই রাতের পরে আর কখনো সৈকতের বাড়িতে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। পুতুলটাকেও আর কেউ দেখেনি। কিন্তু আজও সৈকত তো মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে একটা জিনিস মনে করতে পারে, সেই ছোট্ট মেয়েটার চোখ। ভয়ঙ্কর না, খুব একা একটা শিশুর চোখ। আর সেই কারণেই এই ঘটনাটা আজও সে ভুলতে পারেনি। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, কারণ সামনে আরও এমন রহস্যময় আর ভয়ঙ্কর গল্প নিয়ে আবার ফিরে আসবো।